উপনিবেশ মানে শুধু পতাকা বদল নয়, উপনিবেশ মানে মানুষের মাথার ভেতরেও শিকল পরিয়ে দেওয়া। 1960 সাল, বুর্কিনা ফাসো, তখন নাম আপার ভোল্টা। আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পেল, পতাকা বদলালো, সরকার বদলালো, নাম বদলালো, কিন্তু একটা জিনিস বদলালো না, ফ্রান্সের নিয়ন্ত্রণ। কারণ স্বাধীনতার কাগজ সই হওয়ার আগেই ফ্রান্স এমন একটা ব্যবস্থা তৈরি করে রেখেছিল যেখানে দেশগুলো স্বাধীন নামে থাকবে, কিন্তু আসলে প্যারিসের ইশারায় চলবে। সেই ব্যবস্থার নাম ফ্রান্স আফ্রিকা। আর এই ব্যবস্থা শুধু বুর্কিনা ফাসোকে নয়, আফ্রিকার 14টি দেশকে একসাথে নিয়ন্ত্রণ করত। তারপর 2023 সালে এক 34 বছরের ক্যাপ্টেন এই 130 বছরের পুরনো ব্যবস্থায় আঘাত করলেন। আজ সেই পুরো গল্প বলবো শুরু থেকে শেষ পর্যন্ত। এই গল্পের শুরু করতে হবে 1884 সাল থেকে। সেই বছর ইউরোপের 14টি দেশের প্রতিনিধিরা জার্মানির বার্লিনে একটা সম্মেলন বসলেন। সামনে আফ্রিকার বড় একটা মানচিত্র। তারা কেউ আফ্রিকায় কখনো যায়নি, তারপরও একটা রুলার আর কলম হাতে নিয়ে মানচিত্রে রেখা টানতে লাগলেন। এই অংশটা ব্রিটেনের, এটা ফ্রান্সের, ওটা বেলজিয়ামের। ইতিহাসে এটা পরিচিত স্ক্র্যাম্বেল ফর আফ্রিকা, আফ্রিকার জন্য ইউরোপের কারাকারি। সেই বার্লিন সম্মেলনের পর ফ্রান্স পেল সাহেল, উত্তর ও পশ্চিম আফ্রিকার বিশাল অংশ। আর বুর্কিনা ফাসোর ভাগ্য নির্ধারণ হয়ে গেল সেখানে বসা ইউরোপীয় রাজনীতিবিদদের কলমের আঁচড়ে। 1896 সালে ফরাসি সামরিক বাহিনী মসি রাজ্য জয় করে। তারপর 1896 থেকে 1904 সালের মধ্যে পুরো যুদ্ধ বিজয়ের মাধ্যমে এই ভূমির ঔপনিবেশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। 1919 সালের 1 মার্চ এলাকা আলাদা উপনিবেশ হিসেবে নামকরণ করা হয় ফরাসি আপার ভোল্টা। এই উপনিবেশে ফ্রান্স কি করেছিল? ঔপনিবেশিক প্রশাসন ও শিক্ষার ভাষা হয়ে গেল ফরাসি। স্থানীয় জনগণ ছিল নিপীড়িত। আফ্রিকান শিশুদের সাইকেল চালানো বা গাছ থেকে ফল পাড়ার অধিকার ছিল না। এগুলো ছিল শুধু সাদা ঔপনিবেশকদের সন্তানদের বিশেষ অধিকার। এই নিয়ম ভাঙলে বাবা মা জেলে যেতেন। 1960 সালে আফ্রিকার বহু দেশ ফ্রান্সের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা পেল, কিন্তু এই স্বাধীনতার আসল চেহারাটা বুঝতে হবে। 1950 থেকে 60-এর দশকে আফ্রিকার দেশগুলো যখন স্বাধীনতা পেল, তখন ফ্রান্স তাদের প্রাক্তন উপনিবেশগুলোর সাথে এমন চুক্তি করলো যা নিশ্চিত করলো ফরাসি সামরিক ঘাঁটি থাকবে, বিদেশি নীতি ফ্রান্সের মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং মুদ্রা ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকবে। এটা তৈরি করলো এক অদ্ভুত স্ববিরোধ। আফ্রিকান দেশগুলো রাজনৈতিকভাবে স্বাধীন কিন্তু কাঠামোগতভাবে নির্ভরশীল। এই পুরো ব্যবস্থার নাম দেওয়া হয় ফ্রান্স আফ্রিকা। এটা ছিল এমন একটা নব্য ঔপনিবেশিক সম্পর্কের ব্যবস্থা যা ফ্রান্সকে তার প্রাক্তন আফ্রিকান উপনিবেশগুলোর উপর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক কর্তৃত্ব বজায় রাখতে দিত। সরাসরি ঔপনিবেশিক শাসনের বদলে এটা চলত বাধ্যবাধক সহযোগিতা চুক্তি, আনুষ্ঠানিক নেটওয়ার্ক এবং কৌশলগত নির্ভরতার মাধ্যমে। সহজ ভাষায় পতাকা বদলেছে কিন্তু শিকল বদলায়নি। এবার বুঝে নেওয়া যাক ফ্রান্স ঠিক কোন 3টি হাতিয়ার দিয়ে আফ্রিকাকে নিয়ন্ত্রণ করত। প্রথম হাতিয়ার ছিল মুদ্রা, সিএফএ ফ্রাঙ্ক। সিএফএ ফ্রাঙ্ক তৈরি হয়েছিল 1945 সালের 26 ডিসেম্বর। সেই সময় নামের মানে ছিল ফ্রান্সের আফ্রিকার উপনিবেশিক ফ্রাঙ্ক। স্বাধীনতার পরে নাম বদলে ভালো শোনানো হলো, কিন্তু ব্যবস্থা একই রইল। এই মুদ্রার দেশগুলো তাদের বৈদেশিক মুদ্রার উদ্বৃত্তের 50% ফরাসি ট্রেজারিতে জমা রাখতে বাধ্য ছিল। মানে হলো এই দেশগুলো নিজেদের টাকা নিজেদের ব্যাংকে রাখতে পারতো না, নিজেদের অর্থনৈতিক নীতি নিজেরা ঠিক করতে পারতো না। ফরাসি সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক 2008 সালে স্বীকার করেছিলেন আফ্রিকা ছাড়া ফ্রান্স তৃতীয় বিশ্বের মতো একটা ক্ষুদ্র শক্তিতে পরিণত হবে। এটা কোনো দয়ার কথা নয়, এটা ছিল একটা কৌশলগত স্বীকৃতি। দ্বিতীয় হাতিয়ার সামরিক উপস্থিতি। স্বাধীনতার পরপরই 1961 সালে ফ্রান্স আইভরি কোস্ট, দহম বর্তমান বেনিন ও নাইজারের সাথে প্রতিরক্ষা চুক্তি করল, যা স্থায়ী সামরিক ঘাঁটি ও দ্রুত
প্রতিক্রিয়া সক্ষমতাকে বৈধতা দিল। ফ্রান্স 1950-এর দশক থেকে আফ্রিকায় 50-এর বেশিবার সামরিক হস্তক্ষেপ করেছে। কোনো নেতা ফ্রান্সের বিরুদ্ধে গেলেই অভ্যুত্থান। ফ্রান্সপন্থী নেতা না হলো দেশ আবার নিয়ন্ত্রণ এলো। তৃতীয় হাতিয়ার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। ফ্রান্স যেসব নেতাকে সমর্থন করত তারা যতই দুর্নীতিগ্রস্ত বা স্বৈরাচারী হোক না কেন, যদি তারা ফরাসি স্বার্থ রক্ষা করেন তাহলেই চলবে। এটাই ছিল ফ্রান্স আফ্রিকা ব্যবস্থার সবচেয়ে নোংরা দিক। এখন দেখুন ফ্রান্সের এই ব্যবস্থা কতটা বিস্তৃত ছিল। সিএফএ ফ্রাঙ্ক ব্যবহারকারী 14টি আফ্রিকান দেশ, বেনিন, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কোমোরোস, আইভরি কোস্ট, ইকুয়েটোরিয়াল গিনি, গ্যাবন, গিনি বিসাউ, মালি, নাউজার, কঙ্গো প্রজাতন্ত্র, সেনেগাল এবং টোগো। ফ্রান্সের 4টি স্থায়ী সামরিক ঘাঁটি ছিল আফ্রিকায়: জিবুতি, সেনেগাল, গ্যাবন ও আইভরি কোস্টে। এর বাইরেও বুর্কিনা ফাসো, মালি, নাইজার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সব জায়গায় ছিল ফরাসি সেনা। ভাবুন, এত বছর ধরে এত দেশ একসাথে একটি বিদেশি শক্তির কবজায়, আর সেই শক্তি প্যারিসে বসে সিদ্ধান্ত নিচ্ছে কোন আফ্রিকান নেতা ক্ষমতায় থাকবেন, কোন দেশের সোনা কোথায় যাবে, কোন দেশ কোথায় বিনিয়োগ করবে। সব ডিসিশন আসতো ফ্রান্স থেকে। এই ব্যবস্থার বিরুদ্ধে প্রথম সত্যিকারের বিদ্রোহ হয়েছিল বুর্কিনা ফাসোতেই 1983 সালে। থমাস সাঙ্কারা, মাত্র 33 বছরের তরুণ ক্যাপ্টেন, ক্ষমতায় এলেন। তিনি আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ঋণ প্রত্যাখ্যান করলেন, সোনার সম্পদ দেশের হাতে নেওয়ার চেষ্টা করলেন, মন্ত্রীদের বেতন কমিয়ে দিলেন, দেশের নাম বদলে রাখলেন বুর্কিনা ফাসো, অর্থাৎ সৎ মানুষের দেশ। সরাসরি বললেন ফ্রান্স আফ্রিকান নব্য ঔপনিবেশিকতার আরেকটা রূপ। ফ্রান্স চুপ করে বসে থাকেনি। 1987 সালে সাঙ্কারার ঘনিষ্ঠ বন্ধু ব্লেইজ কম্পাওয়ারের অভ্যুত্থান করলেন, যার পেছনে ছিল ফরাসি মদদ। সাঙ্কারাকে হত্যা করা হলো। কম্পাওয়ারে এরপর টানা 27 বছর ক্ষমতায় থেকে বুর্কিনা ফাসোকে আবার ফ্রান্সের কবজায় ফিরিয়ে দিলেন। সেই সাঙ্কারার গল্প বুর্কিনা ফাসোর মানুষ কখনো ভোলেনি। আর সেই অসম্পূর্ণ বিপ্লবের পথ ধরেই এলেন ইব্রাহিম তাওরে। 2022 সালে বুর্কিনা ফাসোতে তখন জিহাদি গোষ্ঠীগুলোর তাণ্ডব চলছে। দেশের 40% ভূমি সশস্ত্র গোষ্ঠীগুলোর দখলে। 20 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। ফরাসি সেনারা দেশে আছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বরং জনগণের মধ্যে ধারণা ছিল ফরাসি সেনারা আসলে এই জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করছে না, বরং তাদের উপস্থিতি দিয়ে শুধু দেশের উপর নিয়ন্ত্রণ ধরে রাখছে। সেপ্টেম্বরে মাত্র 34 বছর বয়সে ক্যাপ্টেন ইব্রাহিম তাওরে ক্ষমতায় এলেন। সাথে সাথেই পরিষ্কার করে দিলেন এই দেশ আর আগের মতো চলবে না। এরপর যা ঘটল সেটা ইতিহাসে লেখা থাকবে। প্রথম আঘাত সামরিক বিতরণ 2023 সালে বুর্কিনা ফাসো প্রায় 400 ফরাসি বিশেষ বাহিনীকে বহিষ্কার করে এবং ফ্রান্সের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করে। ফরাসি সেনারা যে অপারেশন সাবরে চালাচ্ছিল, 10 বছরের সেই অভিযান বন্ধ হয়ে গেল। ফরাসি সেনাদের শেষ দলটি 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে বুর্কিনা ফাসো ছেড়ে চলে যায়। দ্বিতীয় আঘাত মিডিয়া বিতরণ। ফ্রান্স 24 ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল নিষিদ্ধ করা হলো। 2 ফরাসি সংবাদপত্র লে মন্ডে ও লিবারেশন এর সংবাদদাতাদের বহিষ্কার করা হলো। তৃতীয় আঘাত কূটনৈতিক সম্পর্ক ছেদ। 2026 সালের 26 জুন বুর্কিনা ফাসো আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল। সরকারি বিবৃতিতে প্যারিসের বিরুদ্ধে অভিযোগ আনা হলো বুর্কিনা ফাসোর স্বার্থের পরিপন্থী কার্যক্রম, নব্য ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি এবং নিরাপত্তা বিঘ্নকারী নেটওয়ার্ককে সমর্থন করার। এই ঘটনায় নাইজারের পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে 3 বছরের মধ্যে ফ্রান্সের সাথে সম্পর্ক ছেদ করল এবং পশ্চিম আফ্রিকায় ফ্রান্সের ঔপনিবেশিক প্রভাবের ধীরে ধীরে পতনের এক গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে। এরপর বুর্কিনা ফাসো একা নয়, এই বিদ্রোহ পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়ছে। 2010 সাল থেকে আফ্রিকায় 16টি সফল অভ্যুত্থান হয়েছে। 2020 থেকে 2023 সালের মধ্যে 9টি সফল অভ্যুত্থান হয়েছে, যার মধ্যে 6টি ছিল পশ্চিম আফ্রিকায়, বুর্কিনা ফাসো, গিনি, মালি, নাইজারে। আর এই 4টি দেশের একটি মিল আছে, সবগুলোই ছিল
ফরাসি উপনিবেশ। মালি ফ্রান্সকে বিতাড়িত করেছে, নাইজার ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বুর্কিনা ফাসো মালি ও নাইজার মিলে গঠন করেছে সাহেল রাষ্ট্রজোট। এই তিনটি দেশ মিলে একটা বার্তা পাঠাচ্ছে পুরো আফ্রিকাকে, ফ্রান্স আফ্রিকা ব্যবস্থা থেকে বের হওয়া সম্ভব। তবে এই বিজয়ের সাথে বাস্তবতাও মাথায় রাখতে হবে। ফ্রান্সকে বিতাড়িত করা মানে জিহাদি সমস্যা শেষ হয়ে যাওয়া নয়। 2023 সালে বুর্কিনা ফাসো বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ আক্রান্ত দেশ ছিল। সামরিক চ্যালেঞ্জ এখনও বড়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন এসেছে। সোনার খনি, জাতীয়করণ, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, বিদেশি ঋণ পরিশোধ। ট্রাওরের সরকার বলছে এই সম্পর্ক ছেদ শুধু রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে, দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধন এখনও আছে।